ইভিনিং এভরিওয়ান, আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে আজকের ক্লাসে স্বাগত। আমি যে ফান্ডামেন্টালের 60খানা ক্লাস ডিজাইন করেছিলাম, যে ক্লাসগুলো প্রত্যেকটি শিশুর খুব গুরুত্বপূর্ণ, যাদের মধ্যে অঙ্কের ভীতি রয়েছে, সেই ভীতি দূর করার জন্য এই ক্লাসে ডিজাইন করতে বাধ্য হয়েছি। কারণ আমি আমার শিক্ষকতা জীবনে দেখেছি বেশিরভাগ ছেলে মেয়েদের অঙ্কে ভীতি রয়েছে। সেই ভীতি কাটানোই আমার একমাত্র উদ্দেশ্য। অঙ্ক একটি ইন্টারেস্টিং সাবজেক্ট, অঙ্ক শিশুদের ভালো লাগার বিষয়। তাই এই ভীতি কাটানোর জন্য 60খানা ডিজাইনের মধ্যে আজকে 10 নম্বর ক্লাস। এই 10 নম্বর ক্লাসে আমরা শিখব, বা গত 9 নম্বর ক্লাস পর্যন্ত আমরা দশমিকের ব্যবহার পর্যন্ত শিখে ফেলেছি। আজকের আমরা জানব যে মুদ্রা, অর্থাৎ প্রাত্যহিক জীবনে, মনুষ্য জীবনে মুদ্রার গুরুত্ব অপরিসীম। আমরা প্রত্যেকেই জানি। তোমরা শিশুরা যারা স্কুলে যাও, তোমরাও মনে মনে স্বপ্ন দেখো তোমার বাবা মারা যদি একটু বেশি টাকা তোমাদের দেয়, তাহলে তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে বা নিজেরা কোনো কিছু কিনে খেতে পারো, বা রং বেরঙের খেলনা কিনতে পারো। সেই মুদ্রার ব্যবহার আমাদের শিখতে হবে, না হলে প্রাত্যহিক জীবনে আমাদের চলা বা জীবনযাপন করা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তাই এসো মুদ্রা বা টাকা পয়সা কেমন, আমরা এর প্রাথমিক ধারণা নেব এই ফান্ডামেন্টাল ক্লাস নম্বর 10-এ। কেমন, ধরো প্রথমেই দেখি পয়সা। আমরা একটি প্রাথমিক ধারণা আছে, 1 টাকা, 1 টাকা, 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। কেমন, এই যে টাকা, ভারতীয় কারেন্সি বা ইন্ডিয়ান কারেন্সি, টাকা কোথাও ডলার, কোথাও ইউরো, এভাবে ব্যবহার হয়। আমাদের ভারতীয় কারেন্সিতে টাকা ব্যবহার হয় 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। এইটাই বেশ, আর কিচ্ছু নেই এর মধ্যে। এই বেসিক ধারণাটা তৈরি করার জন্য আমরা আজকের এই ক্লাসটা করব। ধরো ছোটদের বইতে দেওয়া থাকে, কেমন দেওয়া থাকে, ধরো 7030 পয়সা, একে টাকায় রূপান্তরিত করো। 7030 পয়সা, 7030 পয়সা, একে টাকায় রূপান্তরিত করো। 7030 পয়সা, তাহলে একে টাকায় রূপান্তরিত করো। তাহলে আমরা কি জানি? 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 7030 পয়সাকে টাকায় রূপান্তরিত করতে গেলে আমাদের কি করতে হবে? 7030 ভাগ 100। আমি এই ভগ্নাংশ আকারে ভাগ লিখছি, কারণ তোমাদের যে কারণে ভগ্নাংশের ক্লাসটা আগে করেছি, কারণ এক্ষেত্রে অনেক সুবিধে পাওয়া যায়। কেমন, এক্ষেত্রে ভগ্নাংশের ভাগ করতে গেলে এই 100, 10, 1000 এইসব দিয়ে যদি ভাগ করতে আমাদের সুবিধে হয়, তাহলে এটা কি হবে না, এটাকে ভাগ না করে আমরা লিখতে পারি। চলো, হরে কটা শূন্য রয়েছে? একের পিঠে 2টো শূন্য। তাহলে একেবারে ডান দিক থেকে 1, 2 দুটোর আগে দশমিক বসিয়ে দাও। 70.30 টাকা, 70.30 টাকা। তাহলে এই যে দশমিকের আগের অংশটা টাকা আর দশমিকের পরের অংশটা পয়সা, একে আমরা কি লিখতে পারি না 70 টাকা 30 পয়সা, 30 পয়সা। তাহলে 70 টাকা 30 পয়সা। তাহলে এইবার ভাগটা করে দেখি ঠিক হলো কিনা। চলো ভাগটা করে দেখি। 70 30, 7030 কত দিয়ে ভাগ? 100 দিয়ে। চলো 100 সাথে 700, দেখো এই দেখো 3, এই শূন্য মিলে গেল, নামবে না, মানে 0 0। এইবার কি করলাম দেখো, এই যে একটা 3, কেমন, পরে আমি নামালাম, শূন্য নামালাম, মানে ভাগের নিয়ম অনুসারে সংখ্যা নামালেই ভাগ দিতে হবে। তাহলে কত দিয়ে ভাগ দেবো? 0 100-তে 0, কত নামলো? 30। কেমন, এইবার দশমিক বিন্দু দিয়ে আরেকটি শূন্য নিলাম, তাহলে 3-এ কত হবে? 300। তাহলে এই যে হলো, এই যে 70.3 মানে 70.30 পয়সা। 70.3 অর্থে 70.30 পয়সা। আর যদি 70 টাকা 3 পয়সা হতো, তখন আমরা কিন্তু সামনে শূন্য দিয়ে পরে 3 লিখতাম, অর্থাৎ দশাংশে 0 আর শতাংশে 3 হতো। চলো
তাহলে আমরা আরো উদাহরণ দেখি। তাহলে পয়সা থেকে প্রথম আমরা কি করলাম, পয়সা থেকে টাকায় রূপান্তরিত করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। পয়সা থেকে টাকায় রূপান্তরিত করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। কেন 100 দিয়ে ভাগ করতে হবে? তার একমাত্র লজিক হচ্ছে 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। তাহলে চলো আরো দু একটা উদাহরণ দেখি। দেখুন, ধরো 10 302 পয়সা, 10 302 পয়সা পয়সা সমান কত টাকা? কত টাকা বা কত টাকা পয়সা হলো? তাহলে এটার ক্ষেত্রেও একই। তাহলে পয়সা থেকে টাকায় রূপান্তরিত করতে গেলে একটাই কন্ডিশন, একটা পার্ট দেখছি, আবার টাকা থেকে পয়সায় রূপান্তরিত করব। তাহলে প্রথম পার্ট আমরা কি ধরলাম, পয়সা থেকে টাকায় রূপান্তরিত করছি। তাহলে পয়সা থেকে টাকায় রূপান্তরিত করতে গেলে আমরা কি করব, 100 দিয়ে ভাগ করব। চলো 100 দিয়ে ভাগ করি। তাহলে কি হবে, সমান দিলাম 10302, এই যে ডিভাইডেড বাই, আমি আপন চিহ্ন শিখিয়েছিলাম, ডিভাইডেড বাই 100। এই 100 এর ক্ষেত্রে কি বলেছিলাম, হরে যতগুলো শূন্য থাকবে ডান দিক থেকে গুণে তার আগেই দশমিক বসিয়ে দেবো। তাহলে লবটা লিখে নিলাম 103,002। কেমন? তাহলে 1 2 দুটোর আগে দশমিক সমান 103 টাকা 2 পয়সা বা 103.02 টাকা। এইটা যখন আমরা কথায় লিখবো, কি লিখবো, 103 টাকা 3 টাকা 2 পয়সা 2 পয়সা। এই দেখো 2 এর আগে শূন্য আছে বলে 2 পয়সা লিখেছি। যদি দশমিকের পরে 2 থাকতো তাহলে আমরা 20 পয়সা লিখতাম। দশমিকের পরে 2 থাকলে আমরা 20 পয়সা লিখতাম। মনে থাকবে? তাহলে দেখো আমরা পয়সা থেকে টাকায় রূপান্তরিত করছি। পয়সা থেকে টাকায় রূপান্তরিত করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একটি স্টেপ। কেমন? আরো এক দুটো উদাহরণ দেখি। প্রথম স্টেপে পয়সা থেকে টাকায় রূপান্তরিততে আমরা কি করছি, 100 দিয়ে ভাগ করছি। তার প্রধান কারণ হচ্ছে 100 পয়সায় 1 টাকা হয়। চলো 321 পয়সা, 321 পয়সা, 321 পয়সা। তাহলে সমান কত টাকা? সমান কত টাকা? চলো করো, তোমরা বলো। চলো তাহলে কি লিখবো, 321 ডিভাইডেড বাই 100। 300 বা 321 ডিভাইডেড বাই 100। চলো তাহলে কটা না, দুটোর আগে দশমিক, 321 লিখে ফেললাম। একটা দুটোর আগে দশমিক, অর্থাৎ 3 টাকা 21 পয়সা বা 3.21 টাকা। 3.21 টাকা। কথায় লিখলে কি লিখবো, 3 টাকা 21 পয়সা 21 পয়সা। বলো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? তাহলে পয়সা থেকে টাকায় রূপান্তরিত করতে আমাদের কোনো রকম প্রবলেম হওয়া উচিত না। চলো এই প্রথম স্টেপের আমরা শেষ উদাহরণ করব। 4,608 পয়সা। 4,608 পয়সা। 4,608 পয়সা। 4,608 পয়সা সমান কত টাকা? কত টাকা? চলো আমাদের নিয়ম কি বলেছিলাম, 100 দিয়ে ভাগ করে দেবো। 4,608 ডিভাইডেড বাই 100 লিখে দিলাম লবটা। 4,608 কটার আগে 1 2 দুটোর আগে দশমিক, তাহলে 46 টাকা 08 পয়সা বা 8 পয়সা। তাহলে লিখবো কি, এত টাকা লিখে দিলাম, এত টাকা। আর এটা লিখলাম কি, 46 টাকা 08 পয়সা বা 8 পয়সা। 8 পয়সা হয়ে গেল। তাহলে পয়সা থেকে টাকায় রূপান্তরিত কেউ ভুলবে না, নিশ্চিত ভোলার কথা নয়। চলো এরপরে আমরা এবার টাকা থেকে পয়সায় রূপান্তরিত করি। তাহলে 2 নম্বরেতে কি এলাম না, টাকা থেকে পয়সায় রূপান্তরিত। আমরা প্রথম শিখে নিলাম পয়সা থেকে কিভাবে টাকায় রূপান্তরিত করে। এইবার কি হচ্ছে না, পয়সা থেকে টাকায় রূপান্তরিত, এইবার টাকা থেকে
পয়সায় রূপান্তরিত। চলো 21 টাকা সমান কত পয়সা? এইবার আসি, আমি আবার লিখে রাখছি 1 টাকা, 1 টাকা, 1 টাকা সমান কত পয়সা বললাম? 100 পয়সা, 100 পয়সা হয়ে গেল। তাহলে কি বলছি? 21 টাকা, 21 টাকা সমান কত পয়সা? তাহলে দেখো, পয়সা থেকে যখন টাকায় রূপান্তরিত করেছিলাম তখন ভাগ করেছিলাম, ঠিক এর উল্টোটা, যেমন উল্টোটাই করছি, টাকা থেকে পয়সায় রূপান্তরিত করব, তাহলে উল্টোটা অর্থাৎ গুণ করব। কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ, কারণ 100 পয়সায় 1 টাকা। চলো তাহলে কি করব? এই যে 21 গুণ 100 হয়ে গেল। তাহলে দেখো, এই যে গুণ বসালাম, কোনো কাজ নেই, 21 একে 21, একের সঙ্গে যেই পৃথিবীর যেই সংখ্যার গুণ হোক না কেন সেই সংখ্যা হবে। তাহলে প্রথমে 21 লিখে দেবো, আর কটা শূন্য বাড়িয়ে দেবো, যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য বাড়িয়ে দেবো। 100 দিয়ে গুণের এই সুবিধে, বা 10 দিয়ে গুণের এই সুবিধে, একটা শূন্য একটা বাড়িয়ে দেবো, তিনটে শূন্য থাকলে তিনটে বাড়িয়ে দেবো। চলো তাহলে 10, 100, 1000 দিয়ে গুণের আর ভাগের এই সুবিধে, তাহলে এত পয়সা, এত পয়সা। দেখো, টাকা থেকে পয়সায় রূপান্তরিত করতে গিয়ে কি করেছিলাম? টাকা থেকে পয়সায় রূপান্তরিত 100 দিয়ে গুণ করলাম, আর পয়সা থেকে টাকায় রূপান্তরিত করার সময় কি করেছিলাম? 100 দিয়ে ভাগ করেছিলাম। চলো আরো কিছু উদাহরণ দেখি, দেখতে দেখতে আমরা অবশ্যই শিখে যাব। চলো সরি, ধরো 18 টাকা 60 পয়সা, 18 টাকা, 18 টাকা, 18 টাকা 60 পয়সা, 18 টাকা 60 পয়সা। দেখো মিশ্র অবস্থায় দেওয়া আছে, সমান কত পয়সা? সমান কত পয়সা? কত পয়সা? চলো 18 টাকা, তাহলে 18 টাকার জন্য পয়সা করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ, যোগ 7, যোগ 7। চলো তাহলে 18 এর সঙ্গে 100 গুণ করলে কি হবে? 18 এর নিচে দুটো শূন্য মানে 1800, যোগ 7 সমান কি হবে? 1807 পয়সা। সরলের নিয়ম অনুসারে হয়ে গেল 1807 পয়সা। যেহেতু পয়সা ছিল তাই আমরা যোগ করেছি। কেমন? টাকাটাকে পয়সায় রূপান্তরিত করার জন্য 100 দিয়ে গুণ করেছি। 100 দিয়ে গুণ করার লজিকটি হচ্ছে 100 পয়সায় 1 টাকা হয় বলে। কেমন? পয়সা ছিল, পয়সার সঙ্গে পয়সা যোগ করেছি, যোগ করে 18 টাকা 60 পয়সা, মোট 1807 পয়সা। চলো আরো একটা দেখি, 300 টাকা 08 পয়সা, 300 টাকা 08 পয়সা। চলো 300 টাকা 08 পয়সা, 300 টাকা, 300 টাকা 08 পয়সা, পয়সা সমান কত পয়সা? সমান কত পয়সা? চলো সমান কত পয়সা? তাহলে 300 টাকা, 300 গুণ পয়সায় করতে গেলে 100 দিয়ে গুণ, যোগ 08 পয়সা, 08 পয়সা মানে পয়সায় হলো। তাহলে হয়ে গেল সমান, এটা কত হবে না 300, 3000 হয়ে গেল। 300 সঙ্গে কত গুণ? 3 এর সঙ্গে 1 গুণ, কটা শূন্য বাড়বে? 1, 2, 3, 4টে শূন্য বাড়িয়ে দাও, 30,000, 30,000 যোগ 08 সমান কত হবে? 3,0,0,0,8 পয়সা, 30,008 পয়সা, 30,008 পয়সা। বোঝা গেছে? তাহলে 300 এর সঙ্গে 1 গুণ 300, পরে দুটো শূন্য বাড়িয়ে দিলাম, কেমন? যোগ 8 পয়সা। বলো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? তাহলে প্রথম কন্ডিশন বা প্রথম নিয়ম আমরা শিখলাম, পয়সা থেকে টাকায় রূপান্তরিত করলাম, সেক্ষেত্রে 100 দিয়ে ভাগ করলাম। দ্বিতীয়তে আমরা কি শিখলাম না, টাকা থেকে পয়সায় রূপান্তরিত করতে শিখলাম, সেক্ষেত্রে আমরা কি করলাম? 100 দিয়ে গুণ করলাম। আর কিচ্ছু নেই এখানে। এইবার চলো, এইবার আমরা টাকা পয়সার যোগ নিয়ে কথা বলি, তারপরে বিয়োগ নিয়ে কথা বলবো। চলো টাকা পয়সার যোগ নিয়ে কথা বলি। টাকা পয়সার যোগ দু রকমের হয়। যদি টাকা পয়সা আলাদা করা থাকে সে এক প্রকার যোগ হয়, আর যদি আলাদা করা না থাকে তাহলে আমরা যে দশমিকের যোগটা শিখেছিলাম ওই দশমিকের যোগটাই করতে হবে, অন্য কোনো নেই, কারণ নেই। চলো আমরা তাহলে সেরকম কিছু অঙ্ক করি। ধরো 217 টাকা 8 পয়সা আমি লিখছি, কেমন? যোগ করি 217 টাকা 8 পয়সা
8 পয়সা, 80 পয়সা নয় কিন্তু, 8 পয়সা, 8 পয়সা, 217 টাকা 8 পয়সা যোগ 73 টাকা, 73 টাকা 16 পয়সা, 16 পয়সা যোগ 64 টাকা, যোগ 64 টাকা, 64 টাকা 09 পয়সা, 09 পয়সা। চলো এই ক্ষেত্রে এই যে দেখো টাকা পয়সা আলাদা করা রয়েছে, এর ক্ষেত্রে যোগ করার সময় তোমরা কি করবে না একেবারে হেডে অর্থাৎ মাথায় টাকা একটা রাশি, পয়সা একটা রাশি এইভাবে লিখে নেবে। তাহলে কি করলাম, আমি যোগ শুরু করার সময় আমরা যেমন স্থানীয় মানে সাজাতাম একক দশক শতক করে, এখানে দুটো বক্সে বা দুটো ভাবে আমরা পয়সা এবং টাকা বা টাকা এবং পয়সা লিখে নিলাম। তাহলে টাকার সোজা টাকা আর পয়সার সোজা পয়সা এইভাবে লিখব। প্রথমে আছে কি 217 টাকা 8 পয়সা, তাহলে টাকা সোজা লিখলাম 217 টাকা 8 পয়সা মানে 08 পয়সা। এই 8 পয়সা 1 থেকে 9 পর্যন্ত এই একক স্থানীয় অঙ্ক দিয়ে যদি পয়সার ব্যবহার করা হয় তাহলে দশমাংশে অর্থাৎ বা দশাংশে শূন্যর ব্যবহার করে আমরা শতাংশে কি করব, সংখ্যাটার ব্যবহার করব। কেবলমাত্র 1 থেকে 9 পর্যন্ত যদি পয়সার ব্যবহার করা হয়, তারপরের পয়সার ব্যবহারের ক্ষেত্রে আমরা র্যান্ডমলি লিখতে থাকবো, কোনো প্রবলেম নেই। চলো তারপরে কি আছে 73 টাকা 16 পয়সা, তাহলে 73 টাকা আর 16 পয়সা হয়ে গেল। তারপরে কি আছে 64 টাকা 9 পয়সা, 64 টাকা 9 মানে 09 পয়সা। এই যোগ, বলো এই যোগ তোমরা নিশ্চিত পারবে, আমাকে নতুন করে এই যোগ শেখাতে হবে না। 8 6 14, 14 14 আর 9 23 3, হাতে 2, এই 2 1 এ 3, আর এটা কত হলো 7 3 10 4 14 4, হাতে 1, 7 1 এ 8 1 এ 9, 9 6 15 5, হাতে 1 3, তাহলে 354 টাকা, 354 টাকা 33 পয়সা, 33 পয়সা। বলো বুঝতে অসুবিধা আছে কিনা? বুঝতে অসুবিধা থাকার কথা নয়। তাহলে এই এক প্রকার যোগ হয়। চলো এর কয়েকটা উদাহরণ করে আমরা দশমিক দিয়ে কিভাবে টাকা পয়সার যোগ করা যায় সেটা দেখব। তাহলে দেখো টাকা পয়সার যোগের ক্ষেত্রে টাকা একটা রাশি, পয়সা একটা রাশি, আমরা বাম দিকে টাকা এবং ডান দিকে পয়সা লিখে টাকার সোজা টাকা, পয়সার সোজা পয়সা লিখে আমরা যোগ করতে পারি। চলো আমরা আর দু একটা যোগ করি। চলো নিশ্চিত তোমাদের বোঝা যাচ্ছে, কেমন? তোমরা বুঝতে পারলে বা তোমরা যদি মানে অঙ্কে ভয় কাটিয়ে ফেলতে পারো, আমার সব থেকে বেশি পাওয়া হবে ওটা। চলো এরপরে দেখো এবার একটু ইংরেজিতে করি, কেমন? 68 টাকা 17 পয়সা, 68 টাকা 17 পয়সা, 17 পয়সা 17 পয়সা যোগ 178 পয়সা, 178 পয়সা। দেখো এখানে 178 পয়সা বলে দেওয়া হয়েছে, বলা হয়নি 1 টাকা 78 পয়সা, 178 পয়সা যোগ 20 টাকা 08 পয়সা, 20 টাকা 20 টাকা 08 পয়সা, 08 পয়সা। চলো 08 পয়সা। তারপরে দেখো 22 টাকা 36 পয়সা যোগ 22 টাকা 36 পয়সা, 22 টাকা 36 পয়সা, 36 পয়সা। টাকাকে টা লিখে বিসর্গ লিখলে টাকা হয়, পয়সাকে প লিখে বিসর্গ লিখলে পয়সা। তাহলে আমি কি বলেছিলাম, টাকা পয়সাকে আলাদা করে নেব, টাকা পয়সা, টাকা পয়সা হলো। তাহলে প্রথমে কি আছে 68 টাকা 17 পয়সা। তারপরে দেখো 178 পয়সা আছে, আমি এখানে 178 পয়সা লিখতে পারি, কিন্তু আমরা লিখব না, আমরা একটু ডান দিকে করে নেব। 178 পয়সা, 178 পয়সা সমান কত হবে, 178 বাই 100 বলেছিলাম, তাহলে কত হবে 1.78 টাকা, 1.78 টাকা। অর্থাৎ
1 টাকা, অর্থাৎ 1 টাকা 78 পয়সা, 78 পয়সা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, কিংবা এখানে আমি 178 পয়সা দিয়ে লিখতে পারি। কেমন? তাহলে আমরা কি লিখলাম? 1 টাকা 78 পয়সা। তারপরে কি আছে? 20 টাকা 08 পয়সা, 20 টাকা 08 পয়সা। তারপরে কি আছে? 22 টাকা 36 পয়সা, 22 টাকা 36 পয়সা। করো, যোগ করো। 8 আর 16, 8 3 24, 23, 23 আর 6 কত? 29, 29 এর 9 হাতে 2, 29 এর 9 হাতে 2, 7 3 10, 11, 11 আর 2 এর 13, 13 3, এইখানে 1 চলে এলো মাথায় বা হাতে। কেমন? তাহলে কত হচ্ছে? 8 1 9, 9 2 11, 1 12, 2 হাতে 1, 1 6 1 7, 8 9 10 11, তাহলে 112 টাকা, 112 টাকা 39 পয়সা, 112 টাকা 39 পয়সা। তাহলে আমরা টাকা পয়সার যোগ শিখে ফেলেছি, টাকা পয়সার যোগ শিখে ফেলেছি। চলো টাকা পয়সার বিয়োগটা শিখে ফেলি। টাকা পয়সার বিয়োগটা, আর কি কোনো উদাহরণ দেওয়ার দরকার আছে? এইটা 178 পয়সা দিয়ে করে দেখাবো। তাহলে যে কোনো একটি রাশিতে আমরা এটাকে কনভার্ট করতে পারি, অর্থাৎ টাকাগুলোকে সব পয়সা করতে পারি, পয়সাগুলোকে সব টাকা করতে পারি। কেমন? এই যে পয়সাটাকে টাকায় রূপান্তরিত করলাম, টাকা এবং পয়সা। আবার আমরা কি করতে পারি? যত টাকা আছে সবকে পয়সায় রূপান্তরিত করে করতে পারি। চলো সেটা একবার দেখে নিই। চলো এবার সেটা একবার দেখে নিয়ে তারপরে আমরা করতে শুরু করি। চলো পয়সায় রূপান্তরিত। তাহলে এর সঙ্গে কত গুণ হবে? 100, 100 গুণ হয়ে কি হবে? 17 যোগ হবে। তাহলে কত হবে? 6 8 1 7 পয়সা হয়ে গেল। 6 8 1 7 পয়সা, 178 পয়সা, 178 পয়সা। এর সঙ্গে 20 সঙ্গে 100 গুণ হবে, তার মানে দুটো শূন্য বেড়ে যাবে আর 0 8, তাহলে 20 0 8 হয়ে গেল পয়সা, হয়ে গেল। চলো তারপরে এটা কি হবে? না 22 এর সঙ্গে দুটো শূন্য বেড়ে যাবে আর 36 যোগ হবে, তাহলে 2236 পয়সা। দেখো এই দাঁড়াবে। কেমন? একে আবার টাকায় রূপান্তরিত করতে হবে। চলো এত জটিল করে ভাবার দরকার নেই, আমি শুধু দেখানোর জন্য দেখাচ্ছি। কেমন? তাহলে কত? 8 7 15, 8 7 15, 8 3 24, 24 24, 24 5 29 এর 9 হয়ে গেল। হাতে 2 3 2 5 7 5 12 1 13 3 হাতে কত? 1 3 4 8 4 12 2 2 হাতে 1 6 2 8 9 10 একে 11। দেখো এত পয়সা। তাহলে একে 100 দিয়ে ভাগ করলে কি হবে? 1 1 2 3 9 ডিভাইডেড বাই 100, টাকায় রূপান্তরিত করছি, দুটোর আগে দশমিক, 1 1 2 দশমিক 3 9 টাকা। বোঝা গেছে? এই বোঝা গেছে? চলো তাহলে আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি, আমরা আগের পদ্ধতিটাই করব। এরপরে বিয়োগটা শিখে নিয়ে এর দশমিকে যেভাবে প্রয়োগ করা হয় সেটা দেখব। আগে বিয়োগটা দেখে নিই। চলো কয়েকটা বিয়োগ করে নিয়ে তারপরে দেখছি। যেখানে টাকা পয়সাকে স্পেসিফিক ভাবে আলাদা করা রয়েছে সেই যোগ বিয়োগগুলো আমরা এইভাবে করব, কিংবা দশমিকের ব্যবহার করে আমরা করব। চলো এইবার কি করব? বিয়োগ। চলো 172 টাকা 7 পয়সা, 172 টাকা 172 টাকা 172 টাকা 07 পয়সা বা শুধু 7 পয়সা 172 টাকা 7 পয়সা বিয়োগ 79 টাকা 79 টাকা 18 পয়সা 79 টাকা 18 পয়সা। তাহলে এই যে অঙ্কটা, আমরা একইভাবে টাকা পয়সাকে আলাদা আলাদা রাশি করে নেব। টাকা একটা আর পয়সা একটা, পয়সা হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 172 টাকা। 7 পয়সা মানে 07 পয়সা, 7 পয়সা মানে 0। 1 থেকে 9 পর্যন্ত পয়সার ব্যবহার করা হলে
দশমাংশে বা দশাংশে আমরা শূন্যের ব্যবহার করব। চলো 79 মানে 79 আর 18, চলো বিয়োগ করো, চলো বিয়োগ, দেখো নর্মাল বিয়োগ, কোনো অসুবিধা নেই। তাহলে 7 থেকে 8 বাদ যাবে না, তাহলে এখানে কত, 17 থেকে 8 বাদ গেলে 9 হয়ে গেল। এখানে কত আছে, 9, 9 থেকে 1 গেলে 8, 9 থেকে 1 গেলে 8, এখান থেকে 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে কত, 11 থেকে 9 গেলে 2, 11 থেকে 9 গেলে 2, তারপরে 16 থেকে 7 গেলে 9 7 16, তাহলে 92 টাকা। 92 টাকা। আমি যোগ বিয়োগ তোমাদেরকে অনেক আগে শেখানো হয়ে গেছে, তাই সেগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না, কেমন? তাহলে এই যে বিয়োগ, টাকা পয়সাকে আলাদা রাশি করে বিয়োগ করা সম্ভব। চলো আর একটা দুটো উদাহরণ দেখে আমরা এইবার দশমিকের বিয়োগ যোগটা শিখে নেব। আমরা দশমিক সংখ্যার যখন যোগ বিয়োগ শিখেছিলাম সেখানে যা ছিল তাই শুধু একবার করে রিভিশন দিয়ে নেব। চলো আরেকটা উদাহরণ এবার একটু ইংরেজিতে লিখি। 512 টাকা 7 পয়সা। 512 টাকা, 512 টাকা 7 পয়সা, 7 পয়সা বিয়োগ 317 টাকা 46 পয়সা। 317 টাকা 46 পয়সা, 46 পয়সা। চলো আমরা সাজিয়ে নিই, টাকা পয়সা হয়ে গেল। টাকা পয়সা মাথায় লিখে নিলাম, কত, 512, এটা কত, 7 মানে কি বলেছিলাম, 07 লিখতে, তাহলে 317 টাকা, কত, 46 পয়সা। চলো বিয়োগ করো, বিয়োগ করো। 7 থেকে 6 বাদ গেলে 1, কেমন, 0 থেকে 4 বাদ যাবে না, 10 থেকে 4 গেলে 6, এখানে 11 থেকে 7 গেলে 7 4 11, এখানে 10 থেকে 1 গেলে 9, এখানে 1, তাহলে 194 টাকা, 194 টাকা 61 পয়সা, 61 পয়সা হয়ে গেল। 194 টাকা 61 পয়সা। বলো বিয়োগের ক্ষেত্রে কোনো কি অসুবিধা আছে? চলো এইবার আমরা একটুখানি আরেকটা করে নিই, করে নিয়ে তারপরে আমরা দশমিক দিয়ে ব্যবহার করব, দশমিক দিয়ে ব্যবহার করব। চলো দেখি, চলো তারপরে আগামী ক্লাসে আমরা এই টাকা পয়সার গুণ ভাগটাও শিখে ফেলবো আগামী ক্লাসে, কেমন? চলো দশমিক, আচ্ছা আগে আরেকটা করে নেব। ধরো একটি অঙ্ক এরকম রয়েছে, 706 টাকা, 706 টাকা বিয়োগ 507 টাকা, 507 টাকা, 507 টাকা 18 পয়সা, 18 পয়সা। দেখো এখানে পয়সা নেই, তাহলে আমরা কিভাবে সাজাবো? চলো সাজিয়ে নিই। 706, সরি আগে টাকাটা লিখে নিই, সরি আমরা আগে কি লিখে নেব, টাকা পয়সাকে আলাদা করে নেব, টাকা পয়সা হয়ে গেল, টাকা পয়সা। দেখো 706 টাকা, পয়সার ঘরে কিছু নেই মানে 0 0 দিয়ে দিলাম, এরপরে কত, 507 টাকা 18 পয়সা। বলো আর সাজাতে অসুবিধা হবে? তাহলে যেখানে টাকা দেওয়া আছে পয়সা দেওয়া নেই, আমরা পয়সার ঘরে দুটো শূন্যের ব্যবহার করে দেবো, আর কোনো অসুবিধা নেই। চলো আর 0 থেকে 8 বাদ গেলে যাবে না, তাহলে 10 থেকে 8 গেলে 2, কেমন, এখানে 9 থেকে 1 গেলে 8 হয়ে গেল। এখানে কত আছে, 5 থেকে 7 যাবে না, 15 থেকে 7 গেলে 8, কেমন, এখানে 9 থেকে 0 বাদ গেলে 9, এখানে 1, তাহলে কত হচ্ছে, 198 টাকা, 198 টাকা 82 পয়সা। বুঝতে কোনো অসুবিধা হয়নি? নিশ্চিত হওয়ার কথা নয়। তাহলে টাকা পয়সার ব্যবহার আমরা শিখলাম। এইবার দশমিক বিন্দু দিয়ে আমরা একটু টাকা পয়সাকে যোগ বিয়োগ একটা দুটো উদাহরণ দেখে আজকের ক্লাস শেষ করব। চলো একটুখানি দশমিক বিন্দু দিয়ে আমরা এটাকে দেখে নিই। চলো ধরো এরকম আছে, 43.25 যোগ, আচ্ছা এত টাকা, এত টাকা, এত টাকা যোগ 8.37 টাকা, টাকা যোগ 27.82 টাকা। এই দেখো দশমিক বিন্দু দিয়ে যোগ রয়েছে। আমাদের একটাই কন্ডিশন দশমিক সংখ্যার যোগের ক্ষেত্রে, আমি বলেছিলাম
দশমিকে সোজা দশমিক রাখতে হবে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে, ওই একটাই কন্ডিশন। চলো সাজাও, তাহলে এখানে লিখে দিলাম টাকা, কেমন, টাকা দিয়ে হাইফেন দিয়ে দিলাম। চলো 43.25 হয়ে গেছে টাকা। তারপরে কত আছে 8.37, তারপর কত আছে 27.82, সবই টাকা। এই যে টাকা লিখে দিয়েছি, তাহলে কত হবে 7 5 12, 12 2 14 4, হাতে 1, 3 2 5 1 6, 8 6 14 4, হাতে 1, দশমিকের সোজা দশমিক বসে গেল, 8 3 11 1 12, 12 7 19 9, হাতে 1, 4 2 6 1 7, এত টাকা। বলো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে টাকা পয়সাকে দশমিক বিন্দু দিয়ে লেখা যায়, টাকা পয়সাকে দশমিক বিন্দু দিয়ে লেখা যায় বা তার যোগ করা যায়। চলো একটা বিয়োগ দেখি, কেমন। আমি এইটা নিয়ে আর বাড়াবো না, কারণ তোমরা এর আগের ক্লাসে দশমিকের যোগ বিয়োগ শিখেছো। চলো 512.07 টাকা, বিয়োগ 487.89 টাকা হয়ে গেল। তাহলে কি করব আমরা, এখানে লিখে দিলাম টাকা, এখানে লিখে দিলাম টাকা, হলে হাইফেন দিয়ে দিলাম 512.07, আর এটা কত 487.89। চলো নরমাল বিয়োগ, ভগ্নাংশ মানে দশমিকের বিয়োগ আমরা শিখে ফেলেছি। 17 থেকে 9 গেলে 17, 9 আর 17 8, 8 হয়ে গেল। এখান থেকে 9 গেলে 8 গেলে 9 থেকে 8 গেলে 1, তাহলে দশমিকের সোজা দশমিক। 11 থেকে 7 গেলে 7 4 11 4, কেমন। এখানে কত 10 থেকে 8 গেলে 2 2, বাস এই 24 টাকা, 24.11 টাকা বা 24 টাকা 18 পয়সা, 24 টাকা 18 পয়সা। বুঝতে কোনো অসুবিধে হচ্ছে? হওয়ার কথা নয়, তোমরা প্র্যাকটিস করো, কারণ এই টাকার গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম, তা তোমরা জানো। তাই টাকা পয়সার যোগ বিয়োগ নিয়ে আজকের আমরা ফান্ডামেন্টাল ক্লাস 10 অর্থাৎ ক্লাস নম্বর 10 শেষ করলাম। আমরা ফান্ডামেন্টাল ক্লাস নম্বর 11-এ আমরা এর গুণ ভাগ শিখে নেব, শিখে নিয়ে অন্য ডিজাইনের ক্লাসে যাব। চলো টাটা।